দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্যরা। অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে মালদার রতুয়া 2 ব্লক এলাকায়। পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে রতুয়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্য সহ কর্মাধ্যক্ষরা। একই অভিযোগ বিরোধী সদস্যদেরও। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে জেলা প্রশাসন ও দলের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের এই সদস্যরা। তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাই নন, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আব্দুল মান্নান। অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ নইমুদ্দিন বলেন, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি সরকারি আধিকারিকদের ভয় ভীতি দেখিয়ে বিভিন্ন রকম কাজকর্ম করেন, কন্ট্রাক্টরদের নিয়ে যোগসাজশ করেন এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে নিজের আধিপত্য জমিয়ে রাখার চেষ্টা করছেন। সমস্ত কাজে তিনি বাধা দিচ্ছেন এবং কাটমানির একটা চক্রান্ত করছেন। আর জেলা প্রশাসন ও দলের রাজ্য নেতৃত্বের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিন। তিনি বলেন, একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো সরকারি কাজে দুর্নীতি বা কোনো রকম স্বজন পোষণ কিছুই দেখাতে পারবে না তারা। তবে এই পরিস্থিতি তৃণমূলের অন্দরের যে গোষ্ঠীকন্দল তা আবারও প্রকাশ্যে আসছে রতুয়া 2 পঞ্চায়েত সমিতির সভা জুড়ে। সভাপতির বিরুদ্ধে অভিযোগ কি অভিযোগ? গতকাল আমরা অনেকজনই ছিলাম, আমাদের পঞ্চায়েত সমিতির মেজরিটি কর্মাধ্যক্ষ যারা আছি এবং সহকারী সভাপতির প্রতিনিধি উনিও ছিলেন আমাদের সাথে। শুধু আমরা কালকে প্রশাসনে নয়, আমরা 1 মাস আগে আমরা আমাদের দলীয়ভাবে রাজ্যের যিনি আমাদের দলীয় দায়িত্ব রয়েছেন শ্রী সুব্রত বক্সী মহাশয়, ওনাকে আমরা লিখিতভাবে একটা পিটিশন দাখিল করি যে আমির উদ্দিন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি উনি দলীয়ভাবে নির্বাচিত সভাপতি নন। বিরোধী পক্ষের ভোটাভুটিতে উনি প্রস্তাব এবং সমর্থন বিরোধীরাই করেছেন এবং সভাপতি নির্বাচনে অংশগ্রহণের পর থেকে, সভাপতি হওয়ার পর থেকেই তার অ্যাটিটিউড, তার সমস্ত রকম একটা প্ল্যানটা হচ্ছে সমস্ত কর্মচারীকে, প্রশাসনের একটা ভয় দেখানো, একটা সমস্ত রকম এসডিও, বিডিও এবং জয়েন্ট বিডিও, সহকারী সভাপতি সবারই বিরুদ্ধে একটা কেস মামলা করে তিনি একটা কবজা করার চেষ্টা করেন। এবং তারপরে একটা টেন্ডেন্সি দেখলাম যে যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের বিরুদ্ধে একটা নয় 2-2বার কেস করেছেন এবং এটা আমরা অ্যামিকেবলি একটা সেটেলমেন্ট করার জন্য আমরা আলোচনায় বসেছি। কিন্তু কথা প্রসঙ্গে উনি বলেন যে হ্যাঁ আমি উইথড্র করে নেব, কিন্তু কার্যত কোনোদিনই এখন পর্যন্ত উইথড্র করেননি। মানে সবাইকে একটা চাপে রাখা। আর 3 নম্বর প্ল্যান হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি যখন আমরা ইউনাইটেড হয়ে বোর্ড চালাবার চেষ্টা করি তখন আমাদের মধ্যে একটা ভাঙন ধরে দেওয়ার চেষ্টা করেন, মানে ডিভাইডেশন করে নিয়ে নিট ফলটা উনি যেন ভোগ করতে পারেন। এইটা ওনার টেন্ডেন্সির মধ্যে আমরা দেখলাম এতদিন। তারপরে আমরা দেখলাম যে প্রশাসনিক কাজগুলো আমাদের ব্যাহত হয়ে যাচ্ছে। অ্যাকশন প্ল্যান, তার বিভিন্ন রিক্রুটমেন্ট ব্যাপার থাকে, এটা পলিসি করে আমাদের জেলায় পাঠাতে হবে। 1 বছর 1.5 বছর ধরে পুরী অঞ্চলের একটা হোমিওপ্যাথি ভ্যাকান্সি ছিল, ডাক্তারের ভ্যাকান্সি, যেখানে মানুষের চিকিৎসার সুযোগ পান সাধারণ মানুষ, সেইটাকে উনি 1.5 বছর ধরে আটকে রাখলেন। জানি না ওনার মধ্যে এটার মধ্যে কি লাভ টাভ ছিল আমি জানি না। এটাকে প্রায় 1.5 বছর ধরে আটকে রেখে তারপরে ইদানিংকালে ছেড়েছেন মনে সম্ভবত নিশ্চয়ই আছে, নাহলে এতদিন ধরে আটকে থাকলো কেন? তারপরে দেখা যাচ্ছে যে ওনার গাড়ি, একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে, হয়তো 300 লিটার জ্বালানি সহ, প্রতি মাসে 300 লিটার জ্বালানি সহ তাকে প্রাইভেট গাড়ি, কলকাতার গাড়ির নাম্বার দিয়ে তাকে গাড়ি দিতে হবে। ফেরাজ একটা সরকারিভাবে গাড়ি বরাদ্দ আছে। তো এত কিছুর পরেও যখন তিনি মিটিংয়ে উপস্থিত থাকেন না, আবার সহকারী দিয়ে সই করলে সেখানে তিনি বাগড়া লাগান, মিটিংয়ে উপস্থিত থেকে 3 মাস ধরে সিগনেচার করেন না। আমাদের স্থায়ী সমিতির রেগুলেশনগুলোতে প্রত্যেকটা স্থায়ী সমিতি এগুলোভাবে আমাদের ডেভেলপমেন্টটা আমাদের আটকে রাখছে। আমি দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েত সমিতিতে আছি, আমি 1983 থেকে আছি এবং ডেভেলপমেন্টের সাথে আমি যুক্ত আছি। তো স্বভাবতই এখানে ওনার যে ব্যবহার, ওনার যে টেন্ডেন্সি, তাতে প্রতিটা কর্মাধ্যক্ষ মেম্বাররাই অসন্তুষ্ট, যার জন্য আমরা দলীয়ভাবে 1 মাস আগে আমরা দিয়েছিলাম। বাধ্য হয়ে ওনাকে আমরা পার্সোনালি বলার পরেও কেস মামলাও এখনও উঠাননি, বরং সহকারীর বিরুদ্ধে নানান কথাবার্তাও বলেছেন, আমাদের মেম্বারদের মধ্যে ডিভাইডেশন করে রাখছেন এবং
আমরা যে সিদ্ধান্তগুলো নিই মিটিংয়ে সেটাকে উনি কার্যকরী করতে দেন না এবং স্বাক্ষর করেন না সিদ্ধান্তের পরে। পঞ্চায়েত সমিতির কাজ কি পুরোপুরি স্তব্ধ আছে? স্তব্ধ থাকার মতো এই জন্য অ্যাকশন প্ল্যান আমরা নভেম্বর ডিসেম্বরে আমাদের পেয়ে থাকি। আমরা মার্চে এসে যখন অ্যাকশন প্ল্যান করতে গেলাম সেখানেও দেখা যাচ্ছে গোটা ব্লকে তার প্রস্তাবিত 30-35 লক্ষ টাকার অ্যাকশন প্ল্যানে দিতে হবে 15 ফিনান্সে। এবার 5th ফিনান্সও ওই রকম, এবং যতক্ষণ না তার কোটা পূরণ হয় ততক্ষণ তিনি করেন না। আমরা গোটা জেলার ক্ষেত্রে র্যাঙ্কিংয়ে সব থেকে পিছনে রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি 15টা ব্লকের মধ্যে। আমরা পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের 13 জন, বিরোধী 11 জন। কালকে কতজন গেছিলেন আপনারা? না, আমাদের 13 জন না, অপোজিশন থেকেও একজন আমাদের পক্ষে এসছেন, ঘোষিত 10 জন, কিন্তু তখন প্রথমে 13 জন 11 জন ছিল। কালকে আমাদের 9 জন কর্মাধ্যক্ষর মধ্যে 8 জনই উপস্থিত ছিলেন এবং সই কিন্তু 9 জন কর্মাধ্যক্ষই করেছেন। এছাড়া আমাদের প্রধান যতগুলো অঞ্চলের আছে সব প্রধানই আমাদের সই করেছে, এই ব্যাপারে সম্মতি জানিয়েছে। প্রত্যেকে তো তৃণমূলের টিকিটে পাস করা। হ্যাঁ, দলের তরফ থেকে কোনো পদুত্তর এসছে কি? দলের তরফ থেকে আমরা এটা যোগাযোগ করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের এই 12 একটা হয়ে যেত, লটারি হয়ে যেত প্রথম যখন এটা হয়, মানে টিএমসির পক্ষ থেকে 13 জন থাকলে আমার নাম প্রস্তাব হয়েছিল, কিন্তু বিরোধী দলের প্রস্তাবে বিরোধী দলের সমর্থনে আমিরুদ্দিনের নাম চলে আসে। যেহেতু 11 জন, আমিরুদ্দিনকে দিয়ে 12 জন, আমাদের মেম্বারদের মধ্যে সংশয় হয়েছিল, যার জন্য হয়তো তখনকার জন্য মেনে নিয়েছিল। কিন্তু এখন আমাদের মানে দলীয় নীতি অনুযায়ী যারা এই ধরনের বিরোধী পক্ষের সমর্থনে কাজ করেন, প্রস্তাব এবং সমর্থন, এবং তাদেরকে সহযোগিতা করেন এবং দলীয় নিয়ম নীতির বিরুদ্ধে যান, তাদের বিরুদ্ধে দল যদি একটু পদক্ষেপ নেয়, আমার মনে হয় দলের পক্ষে সেটাই মঙ্গল হওয়া উচিত। এর আগেও আমরা দেখেছি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। হ্যাঁ, এবং সভাপতি হওয়ার পরে এই যে বললাম প্ল্যান এ কবজা করা প্রশাসনকে, প্ল্যান বি হচ্ছে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, ওখান থেকে কামাইয়ের ব্যাপার আছে, সেই জন্য ওদের বিরুদ্ধে কেস মামলা করে ওটাকে ডিভাইড করে দেওয়া, ভয়টা ঢুকিয়ে দেওয়া। থার্ড হচ্ছে মেম্বারদের মধ্যে আমাদের ডিভাইডেশন করে দেওয়া কর্মাধ্যক্ষদের মধ্যে, যাতে করে সেখানে ইউনাইটেডলি মানে উনি যে কাজ করতে পারবেন ভাগটা করে দিলে লাভটা নেওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। এবং এখানকার বাসিন্দা না। হ্যাঁ, উনি যখন অ্যাফিডেভিট দেন তখন তার অ্যাফিডেভিট তো আমরা এতদিন বুঝতে পারিনি, ইদানিংকালে অ্যাফিডেভিটটা আমরা যখন জানতে পেরেছি যে উনি বীরভূমের বাসিন্দা এবং ডানকুনিতে শিক্ষকতা করতেন, এবং এখানকার যে আমাদের রতুয়া 2 নম্বর ব্লকে, এইটা সম্ভবত পঞ্চায়েত ভোট 23-এর মাঝামাঝি হয়েছিল, 22শে ডিসেম্বরে সম্ভবত উনি ভোটার ট্রান্সফার কিভাবে হয়েছে, কারণ বিবাহ সূত্র নয় এবং এখানে তার পৈতৃক ভিটাও নাই, এখানকার বাসিন্দাও নন তিনি, ফলে এখানে শিক্ষকতাও করেন না, চাকরি বাকরিও করেন না, তাহলে তিনি কি হিসাবে এখানে ভোটার চেঞ্জ করে এলেন? অথচ অ্যাফিডেভিটে পীরগঞ্জের ব্যাপারটা তিনি কিন্তু সাপ্রেস করে গেছেন, উল্লেখ করেননি। বীরভূমে তার জন্ম হয়েছে না ডানকুনিতে শিক্ষকতা করছেন সেগুলো অ্যাফিডেভিটে লিখেছেন, কিন্তু পীরগঞ্জের ব্যাপারটা তিনি কিন্তু উল্লেখ করেননি যে এখানে জমি আছে না বাড়ি আছে। এই জিনিসগুলো আমরা জানার জন্য বলেছি জেলা প্রশাসনকে, তদন্ত সাপেক্ষে কি হয়। পঞ্চায়েত সমিতি তৃণমূল দলের থেকে নির্বাচিত, তারই দলে তৃণমূলেরই কিছু কর্মাধ্যক্ষ এবং মেম্বার তার বিরুদ্ধে জেলা শাসকের কাছে অভিযোগ করেছে বিভিন্ন রকম দুর্নীতির কথা তুলে। আপনি কি বলবেন? না, অভিযোগটা করেছি ঠিকই, কারণ আমি তো দলনেতা, বিরোধী দলের দলনেতা, এবং আমরা যেটা সবসময় চাইছিলাম, যেহেতু আমরা ওনার নাম প্রস্তাব করেছিলাম বিরোধীরা এবং আমরাই সমর্থন করেছিলাম বলে উনি সভাপতি হতে পেরেছিলেন। তৃণমূল দলের সভাপতি নাম অন্য লোকের প্রস্তাব হয়েছিল, কিন্তু যেহেতু আমরা করলাম বলে উনি সভাপতি হয়ে গেলেন। তারপরে সভাপতি হওয়ার পর উনাকে যখন জিজ্ঞেস করেছিল সাংবাদিক, উনি বলছেন যে কে বা কারা প্রস্তাব করেছে আমি জানি না। মানে উনি কত বড় বেইমান, কত বড় মানে গুড ফর নাথিং লোক যে এই ধরনের কথা বলতে পারে। একটা লোক প্রস্তাব করলো, সমর্থন করলো তার হয়ে, তৃণমূল দল কিন্তু প্রস্তাব করেনি, এবং পরে ওরা সমর্থন করেছিল যে আমাদের সভাপতি হয়ে যেতে পারে। এই জন্য উনাকে বলছি যে উনি ভালো মানুষ না। আমি বলছি স্বীকার করা উচিত, যে সত্যি কথা সেটা স্বীকারের। এবং দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতি যাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। কিছু কাজ মানে অ্যাকচুয়ালি এই যে দলটা আছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সভাপতির বিরুদ্ধে, এটা খেলাচ্ছে দলটাই খেলাচ্ছে। ওরা যদি মনে করে সভাপতিকে কালকে তাড়াতে পারে, কিন্তু কেন তাড়াচ্ছে না, কিসের ওদের লোভ আমরা ঠিক জানি না। আমরা অনেকবার চেষ্টা করছি
যাতে করে এখানে রতুয়া 2 নম্বর এবার যেমন এইবার 2025 সালে এখানে সব জায়গায় বাজেট হয়ে গেছে, আপনার অ্যাকশন প্ল্যান হয়ে গেছে, কিন্তু রতুয়া 2 নম্বর ব্লকে হয়নি। আমরা এর আগে তার জন্য ডিএমকে লিখেছি, আমরা এসডিওর কাছে গেছি, তারপরে যে কোনো অবস্থাতে হোক আমরা এটা করাতে পেরেছি। এবং এই যে করালাম তাতে করে আমাদেরকে উপেক্ষা করেছে, আমাদের বিরোধীদেরকে উপেক্ষা করেছে। ওরা ইভেন কি সভাপতি মহাশয় বিভিন্ন জায়গার স্কিম দিয়েছেন এবং তাতে দেখা যাচ্ছে যে স্কিম দেওয়ার সময় ওনারা টাকা নিয়ে নেন। এই দুর্ভাগ্যজনক অবস্থা রতুয়া 2 নম্বর ব্লকে। আজকে অফিসের কোনো লোক সভাপতিকে মানে না, যারা অফিসের স্টাফ, যারা অফিসের কর্মকর্তা, তারা কিন্তু মানে না। কেন মানে না আমরা জানি না। আমরা জিজ্ঞেস করেছি অনেকবার, বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছি, জয়েন্ট বিডিও সাহেবকে জিজ্ঞেস করেছি। জয়েন্ট বিডিও সাহেব বললো আমার নামে তো উনি কেস করেছেন, আমার নামে কমপ্লেন করেছেন, আমি কোথায় অন্যায় করেছি আমার নামে কমপ্লেন। এই ধরনের ঘটনাটা ঘটছে ওখানে। আমরা চাই, এটা জিয়ে রেখেছে তৃণমূল দল, ওরা যদি ভাবতো একে সরাতে হবে তাহলে সরানো যেত। কেন সরাচ্ছে না, কার স্বার্থে সরাচ্ছে না আমরা জানি না। আমরা বিরোধীরা চাই আমাদের কাজ না হোক, রতুয়া 2 নম্বর ব্লকে যাতে কাজ হোক, সাধারণ মানুষ যাতে কাজ পায়, এখানকার ডেভেলপমেন্ট হোক, কিন্তু সেই হওয়ার কোনো লক্ষণ দেখছি না। কোনো কাজ কি হয়েছে পঞ্চায়েত সমিতি? হচ্ছে কিছু কিছু কাজ হচ্ছে, যেগুলো কাজ হচ্ছে এগুলো কাজ নয়। এখন এখানে সবচেয়ে বড় কথা যেটা ট্রেডিশন চলছে সাবমার্শাল করা, মানে টাকাটা লুট করে খাওয়া। সাবমার্শাল করা তার মানে টাকাটা লুট করে খাওয়া, এই প্রভিশন চলছে রতুয়া 2 নম্বর ব্লকে। এবং সাধারণ মানুষের জন্য কোনো কাজ হচ্ছে না, কোনো সিস্টেমেটিক কোনো ওয়ার্ক হচ্ছে না। আমরা চাই যে যদি তৃণমূল দল মনে করে সভাপতিকে পরিবর্তন করে কাজ করাবে, ওরা করতে পারে। আমরা সর্বতভাবে যারা কাজ করবে তাদের সঙ্গে আছি। কাটমানির একটা অভিযোগ উঠছে সভাপতি। হ্যাঁ, বরাবরই আমরাও শুনছি প্রতিটা কাজে কাটমানি যায়। হ্যাঁ, আমরাও শুনছি। এসিআর এর কাজে প্রচুর কাটমানি হয়েছে, এটা হচ্ছে, কিছু করার নেই এবং থামতে পারছি না। আমরা অনেক চেষ্টা করেছি, ডিএম সাহেবকে চিঠি দিয়েছি, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি দিয়েছি, বিভিন্ন জায়গায় এসডিও কে চিঠি দিয়েছি, বিডিও সাহেবকে চিঠি দিয়েছি এগুলা কিছু করার জন্য, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। উনি কি মিটিং এ আসেন? মাঝে মাঝে আসেন, কখনো কখনো আসেন, দেখি উনাদের ব্যাপার। কারণ আমরা তো আর ওই স্থায়ী সমিতিতে নেই। এই যে ওদের 9টা স্থায়ী সমিতি আছে, এই স্থায়ী সমিতির মেম্বার আমরা সাধারণ মেম্বার, এবং আমরা কোনো স্থায়ী সমিতিতে নেই। সমস্ত স্থায়ী সমিতিতে তৃণমূলের মেম্বাররা আছে। সেই অভিযোগও হয়েছে যে 9টা স্থায়ী সমিতি সেটাও কাজ বন্ধ করা রাখা হয়েছে। কোনো কাজই হচ্ছে না, বললাম যে কোনো কাজ হচ্ছে না, শুধু অফিসে যাওয়া, অফিসে আসা। এবং একটা বরাবরই আমরা শুনছি একটা গাড়ি নিয়ে গন্ডগোল চলছে। উনার নামে যে গাড়িটা অ্যালট হয়েছিল, এর আগে টেন্ডার হয়েছিল, গাড়িটা পড়ে থাকছে, কেউ চড়ছে না। কিন্তু যেহেতু টেন্ডার হয়েছে, ব্লককে তো পয়সা দিতে হবে, গাড়িটা বসে আছে। এই তো রতুয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতি কিসের স্বার্থে, কেন তৃণমূল দল ওই রকম সভাপতিকে সরাচ্ছে না? আর যদি সরাচ্ছে না তো ভালোভাবে কেন কাজ হচ্ছে না? আমরা তো কাজ চাই, আমরা চাই যে সাধারণ মানুষের কাজ হোক। এখন দেখা যাক, নির্বাচন আসছে, এখন ওরা কি করছে। এইটা আমরা তো যারা বিরোধী আছি তা আমরা তো বলবো রতুয়া 2 নম্বর ব্লকের কথা, যে এখানে কোনো কাজ হয়নি। সাধারণ মানুষ ওদেরকে ভোটে নির্বাচিত করেছে, কিন্তু এরা কোনো কাজ করেনি সাধারণ মানুষের স্বার্থে। তাহলে যে জেলা শাসকের কাছে অভিযোগ করেছে, আপনি কি চান যে তদন্ত হোক? হ্যাঁ, 100বার চাই, তদন্ত হোক, হওয়া প্রয়োজন আছে। সাধারণ মানুষের স্বার্থে এটা প্রয়োজন আছে তদন্ত হওয়ার। যারা অভিযোগ করেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তাদেরকে আবার পরে ওরা যাতে মিটিয়ে না নেয়, ওদের দলের কথা বলে পরে যাতে মিটিয়ে না নেয়, এটাকে ওদেরকে দেখা উচিত। দেখা গেল যে দল হুইপ দিল, পরে মিটিয়ে নিল, তাহলে তোদের লাভটা কি আছে? কমপ্লেন করে অনেক কমপ্লেন হয়েছে, ওদের সভাপতির এগেনস্টে অনেক কমপ্লেন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কিছু হয়নি। উনি বহাল তবিয়তে এখানে আসেন, সব আমার মনে হয় সপ্তাহে 2 দিন 3 দিন পঞ্চায়েত সমিতিতে আসেন, আবার উনি ছুটি পেলে উনি চলে যান কলকাতা। উনার বাড়ি তো এখানে না, উনার বাড়ি বাইরে, হুগলিতে। হ্যাঁ, হুগলিতে আছে। কি করে এখানে ভোটার লিস্টে ওর নাম উঠলো, কি করে উনি ভোটার তালিকায় নাম উঠে গেল, আবার ভোটে দাঁড়িয়ে গেলেন, সেটা তৃণমূলের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা চাই যে রতুয়া 2 নম্বর ব্লকে কাজ হোক, আমরা কাজের পিপাসু, আমরা চাই জনগণের কাজ হোক। এর চেয়ে বেশি আমাদের আর কিছু বলার নেই, যাতে করে সভাপতি যদি পরিবর্তন করে তো করতে পারে না। তাহলে নিশ্চয়ই হতে পারে, মেবি না, তো কিছু হচ্ছে না কেন? আজকে 2 বছর হতে চললো,
2 বছর হতে চললো এখনো পর্যন্ত কোনো সিস্টেমই নাই, কোনো কাজ রতুয়া 2 নম্বর ব্লকে কোনো সিস্টেমে কাজ হচ্ছে না। বিডিও সাহেব অনেক চেষ্টা করছে, বিডিও সাহেব কাজ করাবার জন্য অনেক চেষ্টা করছে, জয়েন্ট বিডিও চেষ্টা করছে যে কাজ হোক। অন্যান্য কিছু ভালো মেম্বার আছে যারা চেষ্টা করছে যে রতুয়া 2 নম্বর ব্লকে কাজ হোক, কিন্তু কিছু। আপনার পঞ্চায়েত সমিতির কিছু মেম্বার এবং কর্মাধ্যক্ষ ওনারা জেলা শাসকের কাছে আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন। কোথায়? জেলা শাসকের কাছে ওনাদের অভিযোগ যে আপনি সভাপতি হওয়ার পরে ব্লকে পেন ডাউন হয়েছে, ব্লকের সমস্ত স্টাফ, এসডিও, পিডিও, জয়েন্ট বিডিও তাদের বিরুদ্ধে কোর্টে মামলা, হাইকোর্টে মামলা করেছেন, কন্ট্রাক্টের বিরুদ্ধে মামলা করেছেন। আপনি কি বলবেন? প্রথম কথা, আমি একটা দল করেই এসেছি সারা জীবন শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে এখানে বহু যথাযথ পরিচিত, তারই ভিত্তিতে বলছি জনসাধারণের দ্বারা আমি নির্বাচিত, সেই সিটে, যে সিটে আমরা বরাবর হেরেছি। দ্বিতীয় কথা হলো, সভাপতি হিসাবে 24 জন সব সাইডের মেম্বার, বিরোধী বা যাই হোক জোট, আর আমরা তো একাই 13 জন। সেখানে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছিল। 24-এর মধ্যে 22 জন আমাকে মেম্বার নির্বাচিত করেছেন, সেটা আপনারাও জানেন। পেন ডাউন যদি কোনো সময় হয়ে থাকে, সে অভিযোগ আমি প্রয়োজনে করেছি আমার প্রশাসনের কাছে জনস্বার্থে, এবং সেটা এনি টাইম এই চ্যালেঞ্জটা রাখতে পারবো বা পেরেছি জনসাধারণের স্বার্থে। আমি একজন শিক্ষক হিসাবে, নেতা পরের মমতা ব্যানার্জি অনুগামী হিসাবে, আর্টিফিশিয়াল অনুগামী নয়, ফ্রম দা একদম দল যখন প্রতিষ্ঠিত হয় তখন থেকে সমর্থক আর অ্যাক্টিভলি কাজ করেছি, সেটা সবাই জানে, দল জানে সব। সেখানে যদি মানুষ হ্যারাস হয়, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পেতে তারা যদি বিপদগ্রস্ত হয়, তাদেরকে যদি ছলে বলে অসুবিধায় হয়, তাহলে তো আমাকে জানাতে হবে। আমি অ্যাকাউন্টেবল, আমি রেসপন্সিবল। সবার শেষে আমি কিন্তু দায়িত্বশীল মানুষ হিসাবে নিজেকে রেখেছি এবং রাখতে চাই, সেটা কোনো প্রশ্ন নেই। কন্ট্রাক্টর, আমার এখানে কন্ট্রাক্টর, বহুরূপী কন্ট্রাক্টর কাজ করছে। গভর্নমেন্ট ক্যান নট বি রান বাই দ্য কন্ট্রাক্টার্স, এটা আমি বলেছি। আমার সর্বোচ্চ নেতৃত্বও জানে জেলা লেভেলে, যেখানে কেউ কখনই বিজেপি ভোট করছে জোটে, বিজেপি থেকে তৃণমূলের নাম ধরে এসে কন্ট্রাক্টারি করে টাকা তুলবে, অনিয়মে কাজ হলে সেটা তো আমি বাধা দেবই। আমার প্রপারলি কাজ হতে হবে, কারণ আমার ডাইরেক্টর, আমি যার অনুগামী, তিনি হচ্ছেন মা মাটি মানুষের সরকার, যিনি আজও হাওয়াই চটি পরে, সাদা শাড়ি পরে, সারা বিশ্বে পুরস্কার নিয়ে এই সাধারণ মানুষের কাজ করে যাচ্ছেন। তো আমি কে? মিনিমাম তাকে তো আমাকে ফলো করতে হবে, নাহলে সভাপতির পদ থেকে সরে যেতে হবে। তাই করছি। এই যে অভিযোগ করছে 1.5 বছর ধরে একটা হোমিওপ্যাথিক চিকিৎসক, যাকে রিক্রুট করা হয়নি, কাটমানি দিয়ে রিসেন্টলি রিক্রুট করা হলো। কাটমানি, তার কোনো প্রমাণপত্র আছে? আমি চ্যালেঞ্জ করেছিলাম হোমিওপ্যাথি ডাক্তারের জন্য, একটা নয়, দুটো নয়, বোধহয় 3 বার চিঠি করেছি তাড়াতাড়ি তাকে প্রসেস করার জন্য, কিন্তু করেনি। সেই চিঠি যদি, হ্যাঁ, ওনাদের বক্তব্য আপনি এটাকে জানেন, বক্তব্যের কোনো দাম নেই, পেপারসের দাম আছে। যদি এটা পেপারসে চ্যালেঞ্জ করে এবং রিটেন দেয়, আমি এই চ্যালেঞ্জটাকে ওয়েলকাম জানাবো এবং প্রস্তুত করব যে এই ডিলেটা কেন হয়েছে। আমি চেয়েছি একদম সিস্টেমেটিক, নিয়ম মাফিক, অনৈতিক কাজ হবে না, সেটা হোক, সেটা হতে দাও। ভুল করেছিল প্রতিটি পদে, ভুল করা চলবে না। অনেকের অনেক কথা হয়েছিল, আমি সেটা অ্যালাউ করি নাই। যা সিস্টেম, সেই সিস্টেমে হয়েছে, এবং সেটা আমি চিঠি করেছি, সেটা আমার এক্সিকিউটিভ জানেন, আমার ডিএমও জানেন। আশা করি তার উপরে কোথায় চিঠি করেছে আমি জানি না, শুধুমাত্র সরকারের এবং দলের ভাবমূর্তি ঠিক রাখার জন্য। কারণ আমার দল
আমার এখান থেকে, এখানে নয়, কারণ আমি ডে ওয়ান থেকে কাজ করছি। আমার সামনেই অনেকের জন্ম হয়েছে, আহ্বান করেছে অনেককে মানুষের কাজ করার জন্য। এই মিটিংগুলো আপনি অ্যাটেন্ড করেন না বা পেন্ডিং করে রাখেন, এটা মুখের কথা। এটা যদি চ্যালেঞ্জ করে তাহলে আমি সেই চ্যালেঞ্জকে আবার আহ্বান জানাচ্ছি। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়মিত কাজ করার জন্য, নিয়মিত স্থায়ী সমিতি মিটিং এর জন্য একাধিকবার চিঠি করেছি, একাধিকবার। যেমন নারী সুরক্ষা, নারী কল্যাণ, শিশু নারী কল্যাণের একটা মিটিং হলো আমার চাপে। লাস্ট অফ অল, সবাই তো দেখছেন আমাদের কোনো দ্বন্দ্ব নেই। যারা করছেন, যারা চেষ্টা চালাচ্ছেন, তারা ছলচাতুরি করে দলের কাজ করে টাকার মুনাফা তুলবার চেষ্টা করছেন, করেছেন। যদি প্রপার তদন্ত হয় তাহলে তৃণমূল দলের কিছু হবে না, তাদের বিপদটা হবে। দল যে কাজ করছে সে তো সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী দেখছে। আর আমি দিন অলওয়েজ ওয়েলকাম জানাচ্ছি, চ্যালেঞ্জ করছি। তাহলে ওনাদের যে অভিযোগ পুরো ভিত্তিহীন। হ্যাঁ, ওরা অভিযোগ করলে আমি খুশি হব তাদেরকে। তারা যদি অভিযোগ করে রিটেন, আমি খুশি হব, পুরস্কৃত করব আমি অভিযোগ যদি হয়, কারণ পেনাল্টিটা তাদের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমি জনগণের দ্বারা নির্বাচিত এবং মেম্বার্সের দ্বারাও নির্বাচিত, 22 আউট অফ 24। আমার নাম আমির উদ্দিন, আমি শিক্ষক হিসাবে পরিচিত, ব্যাস এইটুকুই। পঞ্চায়েত সমিতির সভাপতি, দলের গাইডলাইন মেনে, দলের নির্দেশে। ত্রিপুরায় লক্ষাধিক টাকার প্রতারণা করে শিলিগুড়িতে লুকিয়েছিল মাস্টার মাইন্ড মহিলা, গ্রেফতার করল পুলিশ। ত্রিপুরা পুলিশের একটি বিশেষ দল শিলিগুড়ির সমরনগর এলাকা থেকে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় মূল অভিযুক্ত এক মহিলাকে গ্রেফতার করল। ধৃত মহিলার নাম প্রিয়াঙ্কা পাল, যিনি ত্রিপুরার গুমতি জেলার বাসিন্দা। ঘটনার পর থেকেই তিনি শিলিগুড়িতে নিজের মায়ের বাড়িতে লুকিয়েছিলেন। অবশেষে প্রধাননগর থানার সহযোগিতায় ত্রিপুরার আরকে পুর থানার পুলিশ গ্রেফতার করে। গত বছর ত্রিপুরার একটি বেসরকারি ব্যাংকের এক কর্মচারীর সহায়তায় প্রিয়াঙ্কা পাল তার স্বামী ও আরেকজন মিলে প্রায় 25,50,000 টাকা এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেয়। পরবর্তীতে এই টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর করে একটি ব্যবসায় লগ্নি করা হয়। তবে প্রতারণার বিষয়টি ধরা পড়তেই ব্যক্তি 2025 সালের 9 জানুয়ারি ত্রিপুরার আরকে পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজারের সহায়তায় এই বড়সড় প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে। এরপর অভিযুক্ত ব্যাংক কর্মীকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনার নেপথ্যে প্রিয়াঙ্কা পালের নাম সামনে আসে, কিন্তু পুলিশি গ্রেফতারের আগেই তিনি পালিয়ে যান। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে গতকাল ত্রিপুরা পুলিশ তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করে। আজ প্রিয়াঙ্কা পালকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। ট্রানজিট রিমান্ডে তাকে ত্রিপুরায় নিয়ে যাওয়া হচ্ছে। দশম শ্রেণীর এক ছাত্রীকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে ধর্ষণ ও বিষ খাইয়ে খুন করার চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার একটি প্রত্যন্ত গ্রামে। বর্তমানে 15 বছরের ওই নাবালিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশি পাহারায় চিকিৎসাধীন। এই ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে সকাল থেকেই তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে 15 বছরের নাবালিকার সঙ্গে 18 বছরের তরুণের প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। নাবালিকা গর্ভবতী হয়ে গেলে তাকে গর্ভপাত করানোর ব্যবস্থা করা হয়। সম্প্রতি ওই তরুণ অন্য এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েই বলেই অভিযোগ। ওই তরুণীর বক্তব্য, গতকাল অভিযুক্ত তরুণ ভুট্টা ক্ষেতের মধ্যে ওই নাবালিকাকে ধর্ষণ করার পাশাপাশি মুখে বিষ ঢেলে খুন করারও চেষ্টা করে। ওই নাবালিকার চিৎকারে ছুটে আসে পরিজন ও স্থানীয় বাসিন্দারা। উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। এই ঘটনায় ভিন রাজ্যের নির্মাণ শ্রমিকের কাজে কর্মরত অভিযুক্ত তরুণের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় পক্সো আইনে মামলা রুজু করে ওই নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তরুণের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে ওই নাবালিকার মা বলেন, আমার মেয়ের সঙ্গে ওই তরুণের দীর্ঘ 2 বছর প্রেমের সম্পর্ক ছিল। আমার মেয়ে একবার গর্ভবতী হয়ে পড়ে। আমাদের কাউকে না জানিয়ে ওই তরুণ আমার মেয়েকে গর্ভপাত করানোর চেষ্টা করে। আমার সঙ্গে এই নিয়ে মেয়ের মনোমালিন্য চলছিল। ওই যুবক সাফ জবাব দেয় তার পক্ষে আমার মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। বিষয়টি নিয়ে এলাকার পঞ্চায়েত মেম্বারকে জানানো হয়। গতকাল বিকেলে আমার মেয়েকে চুপ করে ফোন করে বাড়ি সংলগ্ন ভুট্টা খেতে নিয়ে যায়। তারপর ধর্ষণ করার পাশাপাশি মুখে বিষ ঢেলে খুন করার চেষ্টা করে। এই ঘটনায় অভিযুক্ত তরুণের বিরুদ্ধে রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি চাই অভিযুক্ত তরুণের দৃষ্টান্তমূলক শাস্তি।
রায়গঞ্জ মহিলা থানার পুলিশ আধিকারিক বলেন, একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ওই নাবালিকা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।